এভাবে তাকিয়ে কি দেখছেন? মনে হয় এর আগে আমাকে দেখেননি। মেহেরাব ঘোরের মাঝে থেকেই বলল। তুমি কি সত্যি নাকি আমার কল্পনা? উৎসাহ কিছু বলার আগে ফের বলল। না, তুমি আমার কল্পনাই। কারণ তুমি যেমন মেয়ে, আমার তো মনে হয় এটা আমার কল্পনাই। এটা আমি। মেহেরাব ব্যাককলের মতো প্রশ্ন করে বসল। তুমি এখানে কেন? তোমার তো বাবার বাড়ি থাকার কথা ছিল। উৎসাহ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো। আমি এখানে কেন মানে? এখানে কি অন্য কারো থাকার কথা ছিল? মেহেরাব মাথা দুপাশে নাড়ালো। অর্থাৎ না। উৎসাহ হেসে ফেলল মেহেরাবের কাণ্ডে। মানুষকে দেখে মনে হচ্ছে বাচ্চা একটা ছেলে। কথা বলার ভঙ্গিও তেমনই। বাচ্চাদের মতো করে কথা বলছে, মাথা নেড়ে সায় জানাচ্ছে। কে বলবে এই ছেলেটা সারাদিন মারপিট করে বেড়াতো, গুন্ডামি করতো, পুরো এলাকায় তার রাত চলতো। সে কিনা বউয়ের শোকে দুদিনে ছন্নছাড়া হয়ে গেছে। মেহেরাব আলতো কণ্ঠে বলল। এটা কি সত্যিই তুমি নাকি আমার কল্পনা? আমি একবার তোমায় ছুঁয়ে দেখতে পারি? উৎসাহ মাথা নেড়ে সায় জানালো। মেহেরাব আলতো হাতে এগিয়ে গেল উৎসার পানে, হালকা ভাবে জড়িয়ে ধরলো। ভাবলো প্রতিবারের মতো আবারও বুঝে উৎসাহ হাওয়া হয়ে যাবে। কিন্তু যখন ওর ধারণা ভুল প্রমাণিত হলো, উৎসাহ একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল, তখন মেহেরাব মিনিটও ব্যয় করলো না। শক্ত করে নিজের সাথে চেপে ধরলো মেয়েটাকে। কতদিন পর শুকনো বুকে এক পশলা বৃষ্টি ছুঁয়ে গেল। সিক্ত হলো মেহেরাবের উত্তপ্ত বুক। মেহেরাব পারে না উৎসাকে বুকের মাঝে পিষে ফেলে। বেচারি উৎসাহ চুপচাপ পড়ে রইল মেহেরাবের বুকে। মেহেরাব শক্ত করে জড়িয়ে ধরায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাও টুটা করলো না। এতদিন মানুষকে কম তো কষ্ট দেয়নি, আজ না হয় একটু কষ্ট তার হোক। মেহেরাব উৎসাকে নিজে থেকে ছাড়িয়ে নিল। দুহাতে উৎসার গালে রেখে সারা মুখে পাগলের ন্যায় চুমু এঁকে দিল। উৎসাহ চোখ বুজে পাগল লোকটার পাগলামো সহ্য করছে। মেহেরাব করুণ কণ্ঠে বলল। এভাবে আর কখনো ছেড়ে যাবে না তো? ছেড়ে তো আমি যাইনি, আপনি গিয়েছিলেন। আমাকে একা ফেলে সকাল সকাল চলে গিয়েছিলেন, তাই আমিও চলে গিয়েছি। মেহেরাব ঠোঁট উল্টে বলল। আমি কি এমনি এমনি গিয়েছি নাকি? তুমি আমার ভালোবাসা বোঝনি। আমি অবহেলা করেছো, ভুল বুঝেছো, সেই জন্যই তো অভিমান করে গিয়েছি। গিয়েছেন, ভালো করেছেন। এখন চুপচাপ রুমে রুমে চলুন। এতদিন ভালো করে খেয়েছেন বলে তো মনে হয় না। মুখ চোখ কেমন শুকিয়ে গেছে। মেহেরাব অভিমানী কণ্ঠে বলল। আমার দিকে তাকানোর সময় আছে তোমার? তুমি তো সারাদিন শাশুড়িদের মতো আমার ভুল খুঁজতে থাকো, আর আমার সাথে ঝগড়া করো, কথায় কথায় হুমকি দাও, আমার সাথে থাকবে না, চলে যাবে। মেহেরাবের কথা বলার ভঙ্গি উৎসাহ হেসে দিল। ওকে রুমে বসিয়ে নিজে ছুটল রান্নাঘরের দিকে। ফিরে এলো মিনিট পাঁচেকের মাথায়। খাবার মাখিয়ে মেহেরাবকে খাইয়ে দিতে লাগলো। মেহেরাব অবাক হয়ে মেয়েটাকে দেখছে। এই মেয়েটাই তো সপ্তাহখানেক আগে তাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, আর আজ কিনা তার সামনে বসে তাকেই খাইয়ে দিচ্ছে। মেহেরাব উৎসাহকেও এখান থেকে খেয়ে নিতে বলল। খাওয়া শেষে মেহেরাব ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। উৎসাহ প্লেট রাখতে নিচে গেছে। মেহেরাব হিমেল হাওয়া দাঁড়িয়ে আছে। অশান্ত মনটা এতদিনে শান্ত হয়েছে। এই কয়েকটা দিন কিভাবে কেটেছে মেহেরাব নিজেও জানে না। কেমন ঘোরের মাঝেই কেটে গেছে দিনগুলা। উৎসাহ এসে মেহেরাবের পাশে দাঁড়ালো। মেহেরাব সময় ব্যয় করলো না। মুহূর্তের ব্যবধানে উৎসাহকে টেনে দুহাতের বন্ধনে আবদ্ধ করে নিল। উৎসাহ ভয় পেলেও নিজেকে সামলে নিল। বজ্জাত লোকটা এমনই, হুটহাট আক্রমণ করে বসবে। উৎসার পরনে লাল রঙের শাড়ি রিনি পরিয়ে দিয়েছে। মেহেরাবের মান ভাঙানোর সমস্ত প্ল্যানই রিনির। মেহেরাব উৎসার ঘাড়ে থুতনি রাখলো। উৎসাহ কেঁপে কেঁপে উঠল। মেহেরাবের শাড়ির আঁচল ভেদ করে হাত গলিয়ে দিল উৎসার উন্মুক্ত উদরে। উৎসাহ শিউরে উঠল। মেহেরাবের হাতের ছোঁয়া বেসামাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। উৎসাহ খপ করে ধরে ফেলল মেহেরাবের হাত। বেচারির অবস্থা শোচনীয়। মেহেরাব ফিসফিসিয়ে বলল। থামলে কেন? আমার যেন কেমন কেমন লাগছে। পাগল পাগল মনে হচ্ছে নিজেকে। উৎসাহ ঘাড় নেড়ে সায় জানালো। মেহেরাব দুষ্টু হাসলো, কণ্ঠ খানিকটা নামালো। তারপর নিশালো কণ্ঠে বলল। চলো, এতদিনের দূরত্বের বাঁধ ভেঙে আমরা মিলেমিশে একাকার হয়ে যাই। এই দূরত্ব আর সহ্য হচ্ছে না আমার বউ। উৎসাহ কিছু বলল না, চুপ করে রইল। ওর বুকের মাঝে ঝড় বয়ে যাচ্ছে, দম আটকে আসছে। মেহেরাব ফের একই কণ্ঠে বলল। ক্যান আই হ্যাভ ইউ?
উৎসার গলা শুকিয়ে আসছে, কি জবাব দিবে বুঝতে পারল না। ভয়ে হাত পা জমে আসছে। মেহেরাব উৎসাকে ছেড়ে দিল। সরতে আসতে নিলে উৎসা মেহেরাবের হাত আটকে ধরলো। মেহেরাব তার কাঙ্ক্ষিত জবাব পেয়ে গেছে। এক ঝটকায় বউকে কোলে তুলে নিল। ব্যালকনি থেকে রুমে এসে ব্যালকনির দরজা লাগিয়ে পর্দা টেনে দিল। উৎসাকে আলতো করে বিছানায় শুইয়ে দিল। লাইট অফ করে ধীরে ধীরে এগিয়ে গেল। উৎসা ভয়ে জড়সড় হয়ে গেছে। মেহেরাব উৎসার উপর ঝুঁকলো। এগিয়ে গেল উৎসার নরম গোলাপ রাঙা ওষ্ঠের পানে। মুহূর্তেই ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দিল। উৎসাহ জমে গেছে। মেহরাবের হাতের বিচরণ এলোমেলো, এদিক সেদিক অবাধ বিচরণ করছে। উৎসার শ্বাস প্রশ্বাস বেসামাল হচ্ছে। মেহরাবের উন্মাদনা বেড়ে চলেছে। উৎসাহ হিমশিম খাচ্ছে নিজেকে মেহরাবের পাগলামো সামাল দিতে। আগে যদি ভুলেও জানতো মানুষটা এতটা উন্মাদ হয়ে উঠবে, তাহলে ভুলেও উৎসাহ তাকে ধারে কাছে ঘেঁষতে দিত না, ঠেলে দূরে সরিয়ে দিত। কিন্তু এখন আর উপায় নেই। এখনও পুরোপুরি মেহরাবের আয়ত্তে, চাইলেও নিজেকে ছাড়িয়ে নিতে পারবে না। রুমের পরিবেশ উত্তপ্ত, ভালোবাসার উত্তপ্ততা কক্ষ জুড়ে। মেহরাব নিজের সকল ভালোবাসা উজাড় করে দিচ্ছে প্রেয়সীর মাঝে। উৎসাহ কাঁদো কাঁদো ভঙ্গিতে নালিশ করলো। আপনি খারাপ, বড্ড খারাপ। মেহরাব হাসলো। তৃপ্তির হাসি ওর মুখে লেগে আছে। ছোট্ট করে চুমু খেলো উৎসার রাঙা ঠোঁটে। ফিসফিস করে বলল, সরি বউ, বেসামাল হয়ে গিয়েছিলাম। সরি বউ, রাগ করে না। ওয়েট, আমি তোমার কষ্ট কমিয়ে দিচ্ছি। মেহরাব ছোট ছোট চুমু এঁকে দিতে লাগলো উৎসার ঘাড়ে। উৎসাহ সুরসুরি পেয়ে হেসে কুটি কুটি হচ্ছে। মেহরাব মুগ্ধ চোখে চেয়ে রইল প্রেয়সীর খিলখিল হাসির পানে। এই ছোট্ট জীবনে এর চেয়ে আর বেশি কি চাই। মেহরাব চুমু এঁকে দিল উৎসার কপালে। উৎসাহ আবেশে চোখ বুজে নিল। নতুন সকাল, এক নতুন সূচনা, এক স্বচ্ছ নির্মল আলোয় মোড়া সতেজতা ঘেরে সকাল। আকাশ তখন স্নিগ্ধ নীল। সূর্য ডুবে পূর্ব দিগন্ত হতে উঁকি দিচ্ছে। তার কোমল রোগ গায়ে মেখে ধরণী যেন একটু একটু করে জেগে উঠেছে ধীরে ধীরে। গভীর ঘুমে তলিয়ে আছে উৎসাহ। শেষ রাতে ঘুমিয়েছে বেচারি অসভ্য মেহেরাবকে ঘুমোতেই দেয়নি। তবে অবাক করা বিষয় হলো, আজ নতুন করে নতুন এক মেহেরাবকে আবিষ্কার করছে উৎসাহ, যে কিনা সবসময় উৎসার কমফোর্ট জোনটাই দেখেছে। উৎসাহ মুড়িয়ে দিয়েছে ভালোবাসার চাদরে। একে অপরকে সাপের মতো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। উৎসার অ্যালার্ম বাজছে। কলেজ আছে ওর। মেয়েরাব টের পেতেই হাতরে অ্যালার্ম বন্ধ করে দিল। মেয়েটা ঘুমাচ্ছে, ঘুমাক। একদিন কলেজ না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। উৎসার কপালে উষ্ণ চুমু এঁকে দিয়ে পাড়ি জমালো ঘুমের দেশে। সকাল তখন 8:35। উৎসাহ পিট পিট করে তাকালো। নিজেকে আবিষ্কার করলো মেয়েরাবের শক্ত হাতের বাঁধনে। মেয়েরাব ওর কোমরে 2 হাত রেখে শক্ত করে বেঁধে রেখেছে। মনে হচ্ছে ছেড়ে দিলে বুঝে উৎসাহ পালিয়ে যাবে। আজকে নতুন ঘটনা না, বিয়ের পর থেকেই এই পরিস্থিতি সহ্য করে এসেছে উৎসাহ। বিয়ের পর থেকে এই পর্যন্ত এমন দিন কমই গেছে যেদিনগুলোতে উৎসাহ নিজেকে মেয়েরাবের বুকে পায়নি। এটা যেন ওর পার্মানেন্ট ঠিকানা হয়ে গেছে। সকাল সকাল উৎসাহ উঠে নিজেকে ওই মানুষটার বুকে পাবে। উৎসার মনে হলো এই প্রশস্ত বুকটা কেবল ওর, ও ছাড়া কারো ভাগ নেই এখানে। ঘড়ির দিকে তাকাতে জিভে কামড় দিল। কলেজের টাইম পেরিয়ে গেছে। উৎসাহ মেহেরাবকে খোঁচাতে শুরু করলো। ঘুমে ব্যাঘাত ঘটায় মেহেরাব বিরক্ত হলো, তবে সেটা মুখে প্রকাশ করলো না। কি সমস্যা? খোঁজাখুঁজি করছো কেন? আরো আদর লাগবে নাকি? লাগলে বলো। তাও খোঁজাখুঁজি করে আমার সাধের ঘুমটা ভাঙিও না। উৎসাহ চাপড় দিল মেহেরাবের বুকে, ক্ষীণ কণ্ঠে বলল, অসভ্য লুচু লোক, লজ্জা লাগে না সকাল সকাল উল্টাপাল্টা বলতে? আজীব, লজ্জা লাগবে কেন? বউ আমার, মুখও আমার, তাহলে বলতে লজ্জা লাগার কি আছে? তুমি শোনোনি, সব পুরুষই তাদের বউয়ের সামনে বেলাজ, লাজ, লজ্জাহীন, অসভ্য পুরুষ হয়। কোনো পুরুষই তার বউয়ের কাছে সাধু পুরুষ হয় না। সবচেয়ে বড় কথা, বউয়ের সামনে লজ্জা পেলে এই জীবনে আর বাবা ডাক শোনা লাগবে না। উৎসার গাল দুটো লজ্জায় লাল হয়ে আছে। উৎসার মনে হলো লজ্জায় গাল গরম হয়ে উঠেছে। কান চেপে ধরে বলল, আপনি চুপ করবেন? কখন থেকে বাজে কথা বকেই যাচ্ছেন। তাহলে তুমি কাজের কথা বলো। আমার কলেজ ছিল, আপনি আমায় ডেকে দিলেন না কেন? তোমার ক্লান্ত ঘুমন্ত মুখ দেখে জাগাতে ইচ্ছা হয়নি তাই। আজকে ক্লাসে যা পড়াবে সেটা আমি কোথায় পাবো? সামনে পরীক্ষা, ফেল করলে সব আপনার দোষ। একদিন কলেজে না গেলে কিছু হবে না। আমি জানি আমার বউ ব্রিলিয়েন্ট। পরীক্ষায় ফেল সে করতেই পারে না। তাও যদি দরকার হয় আমি নিজে তাকে পড়াবো, তবুও ফেল করতে দেব না।
এখন কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমাও তো। মেহেরাব উৎসাকে পুনরায় চেপে ধরল বুকে। এই বজ্জাত লোকটার একটাই কাজ। ধীরে ধীরে উৎসা তলিয়ে গেল গভীর ঘুমে। মুখে ছিটা ছিটা পানির অস্তিত্ব টের পেতেই উৎসার ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখলো মেহেরাব সবেমাত্র শাওয়ার নিয়ে বেরিয়ে এসেছে। পরনে কেবল সফেদ রঙের টাওয়াল, ভালো করে শরীর না মোছায় বুকে এখনো বিন্দু বিন্দু পানি জমে আছে। এই লোকটা এটাই স্বভাব, ভালো করে চুল মুছবে না, শরীর মুছবে না, এরপর পুরো রুম ভেজাবে। উদম শরীর মেহেরাবের দুই হাতের পেশি স্পষ্ট বোঝা যাচ্ছে। মেহেরাব চুল ঝাড়ার ফলে হাতের পেশি ফুলে ফুলে উঠছে। উৎসাহ শুকনো ঢোক গেল। উৎসাহ চাদর সরিয়ে মুখ বের করে বলল, খালি গায়ে ঘুরঘুর করে কি দেখাতে চাচ্ছেন? আপনার বডি আছে সেটাই দেখাতে চাচ্ছেন? উৎসার কথা শুনে মেহেরাব ওর দিকে তাকালো, ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, দেখাতে তো অনেক কিছুই চাচ্ছি, কিন্তু কপালে জুটেছে একটা আনরোম্যান্টিক বউ, যে চোখের সামনে এত সুন্দর জামাই থাকতেও পাত্তা দেয় না। উৎসাহ ধমক দিয়ে বলল, মডেল সেজে গুড়গুড় না করে তাড়াতাড়ি জামা কাপড় পরুন। কেন? যেটা বলছি সেটা করুন। আমার রুম আমি যেভাবে ইচ্ছে ঘুরঘুর করবো, তাতে তোমার কি? বাই এনি চান্স তুমি কি আমার এই লুক দেখে সিরিয়াস হচ্ছ? তাহলে বলো, আমি কিছু মনে করব না। উৎসার কান ঝাঝা করে উঠল। ইচ্ছে করলো প্যালাস লোকটার মুখ চেপে ধরতে। এক রাতেই লোকটা চরম পর্যায়ে প্যালাস লাগামহীন পুরুষে পরিণত হয়েছে। সামনে কি হবে সেটা ভেবেই উৎসাহ আঁতকে উঠল। আপনি প্লিজ চুপ করবেন? কেন? আমি কথা বললে তোমার কি? আমার লজ্জা লাগছে। আপনার মতন বেলাস তো আমি না। আমার লজ্জা আছে, লজ্জা লাগছে। উৎসার কথা শুনে মেহেরাব এগিয়ে এলো ওর দিকে, ঝুঁকলো উৎসার দিকে, কানের কাছে মুখ নিয়েছে, ফিসফিস করে বলল, এত কষ্ট করে রাতে লজ্জা ভাঙানো আমি কি এমনি এমনি? বেশি লজ্জা লাগলে বলো, আবার লজ্জা ভেঙে দেই। আমি আবার এই কাজে এক্সপার্ট। আপনি আপনি একটা অসভ্য, চরম লেভেলের অসভ্য। দূরে যান অসভ্য লোক। আপাতত দূরে যাচ্ছি, বাট নট ফর অল টাইম। এখন উঠে ফ্রেশ হয়ে নাও, তারপর খেতে চলো। আপনি আগে রুম থেকে বের হন, তারপর আমি উঠব। মেহেরাব দীর্ঘশ্বাস ফেলে বলল। তোমার যেটা ইচ্ছে। উৎসাহ চাদরে লুকিয়ে ফেললো নিজেকে। মেহেরাব 5 মিনিটের মাঝে রেডি হয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে উৎসাহকে বলে গেল। মেহেরাব যেতেই খরগোশের মতো মাথা বের করে আশপাশটা দেখে নিল। মেহেরাব নেই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। উৎসার পরনে মেহেরাবের সফেদ রঙা শার্ট, যেটা ওর হাঁটু অবধি ঢেকে রেখেছে। এই অবস্থায় লোকটার সামনে পড়লে মেহেরাব ওকে লজ্জা দিতে একটু ভুলতো না। সেই ভয়ে মেহেরাবের সামনে বের হয়নি। উঠে বিছানা থেকে নেমে এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ছুটলো। মেহেরাব নিচে নেমে এলো। সালেহা বেগমের সাথে দেখা করা প্রয়োজন। ওর টেনশনেই তো তিনি অসুস্থ হয়ে গেছেন। মাকে না দেখলে শান্তি লাগবে না। বাবা মায়ের রুমে উকি দিয়েই যখন সালেহা বেগমকে পেল না, তখন অবাক হলো। অসুস্থ শরীরে তিনি গেল কোথায়? রান্নাঘরের থেকে টুংটাং শব্দ আসছে। মেহেরাব পা বাড়ালো সেদিকে। রান্নাঘরের সামনে এসে চক্ষু চড়ক গাছ হলো। সালেহা বেগম দিব্যি রান্নাবান্না করছেন। মেহেরাব বুঝতে একটাও সময় লাগলো না এটা রিনি আর তিয়াসের চাল। দুজন ওকে মিথ্যা বলে এক প্রকার ব্ল্যাকমেল করে এনেছে। মেহেরাব এগিয়ে গেল রান্নাঘরে, মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, মাথায় চুমু খেয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছো আম্মু? সালেহা বেগম ছেলের কণ্ঠ পেয়ে সাথে সাথে ঘুরে তাকালো। ছেলেকে বুকে জড়িয়ে নিল, অভিমানী কণ্ঠে বলল, দিনে মায়ের খবর নেওয়ার সময় হয়েছে? এলি কেন? যেখানে ছিলি সেখানেই থেকে যেতি। এখন তো আর মাকে লাগবে না, বড় হয়ে গেছিস কি না? মেহেরাব মায়ের অভিমানে হাসলো। মেয়ে জাতির এই অভিমান জিনিসটা ওর কাছে বেশ লাগে। এই যে সুন্দর করে অভিযোগ জানায়, মেহেরাবের নিজেকে ধন্য মনে হয়। মায়ের কপালে চুমু খেয়ে বলল, তোমার খবর তো আমি সবসময় ভাইয়ার কাছ থেকে নিয়েছি। সন্তান যতই বড় হোক, মাকে ছাড়া কি তার চলে? এই জন্যই তো কাজ শেষ করে তাড়াতাড়ি তোমার কাছে ফিরে এসেছি। সালেহা বেগম ছেলের কান মুলে দিলেন। হয়েছে, আর ফাফড় দিতে হবে না। টেবিলে যে বস, নাস্তা দিচ্ছি। উৎসা কোথায়? মেয়েটা রাতেও খায়নি, তোর জন্য বসেছিল। ও একটু আগে ঘুম থেকে উঠেছে, আসছে। মেহেরাব টেবিলে বসলো। রিনি ওকে খাবার বেড়ে দিচ্ছে। মেহেরাব ধীরে কণ্ঠে বলল, মিথ্যা কথা বলে আমায় এনে ভালো করেননি ভাবি। এটা কিন্তু মোটেও ভালো কাজ নয়। রিনি ধরা পড়ে যাওয়ায় কিছুটা লজ্জা পেল। নিজেকে সামলে বলল, একটা পবিত্র সম্পর্ক রক্ষার জন্য মিথ্যে বললে কিছু হবে না।
তবুও আপনাদের সম্পর্কটা টিকিয়ে থাকুক। ভালো থাকুন দুজন, সুখে থাকুন, আমি এইটাই চাই। আপনারা দুজন ছিলেন না মনে হচ্ছিল বাড়িটা কেমন বিভীষিকাময় হয়ে উঠেছে, এখন আগের মতো হয়ে গেছে। আমি মনে প্রাণে চাই আপনি আর বনু সব সময় ভালো থাকুন, সুখে থাকুন। তার জন্যই যদি একটু আধটু মিথ্যে বলতে হয় সেটা না হয় বললাম। মেহরাব হাসলো। এরই মাঝে নিচে নামলো উৎসাহ, নীল রঙের সালোয়ার কামিজ পরনে। এই মুহূর্তের জন্য মেহরাবের মনে হলো ওর সামনে দিয়ে নীলপরি হেঁটে আসছে। নীল রঙে উৎসাহকে বেশ মানিয়েছে, রংটা ফুটে উঠেছে ওর গায়ে। উৎসাহ মেহরাবের দিকেই তাকিয়ে আছে। দুজনের অবস্থা দেখে রিনি মিটিমিটি হাসলো, গলা খাকারি দিয়ে বলল, চোখাচোখি পরে করবেন দুজন, আগে খাবার খেয়ে নেন, বেলা তো কম হয়নি। উৎসাহ খাবার খেতে বসেও গেল। রিনি ওকেও খাবার বেড়ে দিল। মেহরাব খাওয়া শেষ করে ওপরে চলে গেল। রিনি পাকড়াও করলো উৎসাহকে। কিরে, মেহরাবের রাগ ভেঙেছে? মান অভিমান কমেছে দুজনের? উৎসাহ লাজুক ভঙ্গিতে মাথা নাড়ল। রিনি ওর মাথায় হাত বুলিয়ে বলল, মান অভিমান শেষ হলেই ভালো, আর দূরত্ব বাড়াস না উৎসাহ। ছেলেটাকে একটু বোঝার চেষ্টা কর। আমি তোকে জোর করব না ওকে ভালোবাসতে, তুই শুধু ওকে একটুখানি বোঝার চেষ্টা কর, দেখবি মেহরাব পুরো দুনিয়ার ভালোবাসা এনে দিবে তোর দুয়ারে। ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে, তুই ছাড়া ওর দুনিয়া অন্ধকার। ও তোকে ছাড়া কিছুই বোঝে না, বড্ড বেশি ভালোবাসে তোকে। তুই শুধু ওকে একটু বোঝ, তাহলেই হবে। আমি চাই তোরা ভালো থাক, সুখে থাক। উৎসাহ বুঝলো রিনির কথাগুলো। ও নিজেও ধীরে ধীরে টের পাচ্ছে মেহরাবের উন্মাদনা, ওর ভালোবাসাগুলো। মেহরাব যে সত্যি ওকে ভালোবাসে, এতে উৎসার বিন্দুমাত্র সন্দেহ নেই। উৎসাহ নিজেকে ভাগ্যবতী মনে হলো। একটা মানুষ ওকে পাগলের মতো ভালোবাসে, এর চেয়ে সুখের আর কি হতে পারে। উৎসাহ দু হাতে ট্রে নিয়ে ড্রয়িং রুমে আসলো। তিয়াস আর মেহরাব মারামারি করছে, তাও আবার কিনা সোফার কুশন দিয়ে। ভাবা যায় এত বড় বড় ছেলে গল্প বাচ্চাদের মতো কুশন দিয়ে মারামারি করছে। মেহরাব তিয়াসকে মারছে আর বলছে। শালা মিথ্যা কথা বলে ব্ল্যাকমেল করে আনিয়েছিস। তিয়াস উল্টে মেহরাবকে মারে বলল, এই মোটেও আমি তোর শালা না, তোর বউয়ের বড় ভাই হই, সুমন্দি হই, সম্মান দিয়ে কথা বল। তোর সম্মানের গুল্লি মারি। তুই আমায় মিথ্যা বলেছিস কেন, ইতর? মিথ্যা না বললে মিথ্যা না বললে তুই আসতে, তোকে আমি হাড়ে হাড়ে চিনি। তাই বলে মিথ্যা বলবি? অবশ্যই বড় ভাই হিসাবে আমার দায়িত্ব আমার বোনের চোখের পানি আসতে না দেওয়ার। আমার বোন তোর জন্য কষ্ট পাবে আর আমি বসে বসে দেখবো? আমি যখন কষ্ট পেয়েছি তখন তো বোনকে বুঝাসনি। তুই বন্ধু নামের আস্ত একটা হারামি। উৎসাহ দুজনের মারামারি দেখে হাঁপিয়ে উঠেছে, চিল্লিয়ে বলল, আপনারা দুজন চুপ করবেন? বাচ্চাদের মতন কি শুরু করেছেন? উৎসাহ ধমকে দুজনেই চুপ হয়ে গেল, চুপচাপ বসে পড়ল সোফায়। ভদ্র ছেলেদের মতন চা নাস্তা খান, আর একবার যদি মারামারি করতে দেখি তাহলে খুন্তি নিয়ে আসবো, বলে দিলাম। তিয়াস ফট করে বলল। দোস্ত তোকে বলেছে। মেয়েরাব চোখ রাঙিয়ে তাকালো। তিয়াস চুপ করে গেল। উৎসাহ চলে গেল রান্নাঘরে। বিকেলে ওরা ওদের বাড়িতে এসেছে। মেয়েরাবও আজকে অফিস যায়নি, তাই বিকেলে হতেই দুজন এই বাড়ি চলে এসেছে। উৎসাহ চলে গেলে তিয়াস বলল, আমি কিন্তু তোর কাছে একটা আমি কিন্তু তোর কাছে একটা ধন্যবাদ পাই। ধন্যবাদ কেন? এই যে তোকে আমার এই যে তোকে আর বনুকে মিলিয়ে দিলাম। আমি না বললে তো বনু বিশ্বাসই করতো না, আর না এত তাড়াতাড়ি তোদের ঝগড়া শেষ হতো। সো ধন্যবাদ দে। শালা দুদিন আগে বোঝাতে পারলি না? তাহলে আমার সাতটা দিন বউ রেখে একা একা থাকতে হতো না। বউ রেখে একা একা ঘুমানোর কষ্ট তুই কি বুঝবি? তুই তো সিঙ্গেল। আর আমি তোর বউয়ের বড় ভাই, সেই সুবাদে আমার সামনে একটু তো লাগাম রাখ। মেহরাব তিয়াসের গলা জড়িয়ে ধরে বলল, তুই আগে আমার দোস্ত, তারপর বউয়ের ভাই। তাও ধন্যবাদ দিবি না? মেহরাবের কাট কাট জবাব। না, চাইলে আগামী বছর তোকে একটা ভাগনা ভাগ্নি দিতে পারি, কিন্তু ধন্যবাদ এই জীবনেও না। তিয়াস উচ্চারণ করলো। শালা। দুই বন্ধু হেসে উঠল। উৎসাহ আরেকটা ট্রে হতে করে একটা স্ন্যাক্স এনেছে। দুজনকে হাসতে দেখে অবাক হলো। এই একটু আগে না দেখলো দুজন মারামারি করছিল, এখন গলা জড়াজড়ি করে হাসছে। এদের কাহিনী উৎসার মাথায় ঢোকে না, দুটোই পাগল।
কেটে গেছে বেশ কয়েকটা দিন। এর মাঝে উৎসার টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, সামনে এইচএসসি পরীক্ষা। দিনগুলো যেন চোখের পলকে কেটে গেছে। বিগত দিনগুলোতে উৎসাহ আর মেহেরাবের সম্পর্কের অনেকটাই উন্নতি হয়েছে। উৎসাহ এখন অনেকটাই মেহেরাবকে বোঝার চেষ্টা করে, ভালো না বাসুক মানুষটাকে বুঝতে তো কোনো ক্ষতি নেই। আর না আছে তার আবদার ভালোবাসাগুলো মেনে নিতে। এই যে মেহেরাব ওকে বাবার বাড়ি যেয়ে থাকতে দেয় না, এটা ভেবে এখন আর উৎসার মন খারাপ হয় না। ও উপলব্ধি করে মানুষটা ওকে বড্ড বেশি ভালোবেসে বলে নিজের থেকে দূরে থাকতে দেয় না। মেহেরাব পারে না উৎসাকে বুকের মাঝে লুকিয়ে রাখে। উৎসাহ মাঝে মাঝে মেহেরাবের পাগলামোগুলোর কথা মনে করে হাসে। মানুষটা ওকে কতই না ভালোবাসে। উৎসার নিজেকে ভাগ্যবতী মনে হয়। ভাগ্যবতী না হলে এত ভালোবাসা কোথায় পেত ও? উৎসাহ এখন উপলব্ধি করে তিয়াসের বলা সেই কথাটা। মেহেরবের মতো ভালো তোকে কেউ বাসতে পারবে না। তিয়াস সেদিন উৎসাহকে এই কথাটাই বলেছিল। কথাটা যে সত্যি উৎসাহ সেটা এখন হাড়ে হাড়ে টের পায়। এই যে অফিস থেকে সেই লোকটা ওকে চাই, চাই মানে চাই, তার সাথে কোনো বাহানা চলবে না। উৎসাহ যেখানেই থাকুক সেখান থেকেই টেনে টুনে নিয়ে আসবে। মাঝে মাঝে লজ্জায় পড়তে হয় বেচারিকে। সারাদিন কাজ শেষ করে বাসায় এসে ওর মুখ না দেখলে নাকি মেহেরাবের ক্লান্তি কাটে না। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য মানুষটা ওকে চাই, তাও আবার এমনি সেমনি না, শক্ত করে জড়িয়ে ধরে রাখবে। মেহেরাব পারে না উৎসাকে নিজের বুকে পিষে ফেলে। প্রথম প্রথম উৎসাহ বিরক্ত হলেও এখন অভ্যস্ত হয়ে গেছে। মানুষটা যে ওকে ভালোবেসেই এমন করে এটা বুঝে গেছে উৎসাহ। সকালে ঘুম থেকে উঠেও সাহেবের ওকে চাই। অফিসে যাবে সে, রেডি করে দিতে হবে উৎসার। কলেজ না থাকায় উৎসার প্যারা নেই। মেহেরাবকে অফিসে পাঠিয়ে নিজে পড়তে বসে যায়। দুজনের মাঝে এখন সুন্দর একটা সম্পর্ক হয়েছে। উৎসাহ জানে এত সহজেও মেহেরাবকে ভালোবাসতে পারবে না, তবে মানুষটাকে বোঝার চেষ্টা করে। মেহেরাব এতেই খুশি। পরন্ত বিকেলে উৎসাহ রিনি বসে বসে আড্ডা দিচ্ছিল। পড়তে পড়তে বিরক্তি এসে গেছে, একঘেয়ে লাগছে। সারাদিন এত পড়া যায়। আর মেহেরাবও হয়েছে বজ্জাত। এখন ওর মাঝে জামাই সত্তা কম, টিচার সত্তা বেশি দেখা যায়। সকালে এক গাদা পড়া দিয়ে যাবে, রাত হলে গুনে গুনে পড়া নিবে। মেহেরাবের পড়াশোনা নামক অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে উৎসাহ। হাঁপিয়ে যাচ্ছে পড়তে পড়তে। মেহেরাবের সোজা কথা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, না হলে খবর আছে। এক বিকেলে পড়ে বিরক্ত এসে গেছে উৎসার। তাই তো সময় কাটাতে টুস করে চলে এসেছে রিনির কাছে। দুজনের হাতে চায়ের মগ। রিনি চাটা বেশ ভালো করেই বানায়। উৎসাহ আগে চা তেমন পছন্দ না করলেও রিনির সুবাদে ভালোই অভ্যাস হয়েছে। দুজন ছাদে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, এমন সময় নিচ থেকে ভেসে এলো মেহেরাবের কণ্ঠ। রিনি উৎসার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলল, তাড়াতাড়ি যা, তোর সাহেব এসে গেছে। তার তো আবার বাড়ি ঢুকে বউকে না পেলে হয় না। উৎসাহ ফুরফুরে মেজাজে বলল, চাটা শেষ করে যান। চা শেষ করতে করতে দেখবি বাড়ি মাথায় তুলবে। তুললে তুলুক, তাতে আমার কি? কথাই ফলল। মিনিটের মাঝে শোনা গেল মেহেরাবের হাঁক ডাক। লোকটার হাঁক ডাক বাড়ির ছাদে বসা কাকও উড়াল দিয়েছে। উৎসার মেজাজ খারাপ হলো। এই লোকটির কি অন্য কোনো কাজ নেই? একটুর জন্য শান্তিতে চাও খেতে পারে না। চায়ের কাপ রেখে রিনিকে বলল, তুমি থাকো, আমি যাচ্ছি। না হয় বাড়ি আর বাড়ি থাকবে না, মাছের বাজার বানিয়ে ফেলবে তোমার দেবর। উৎসার কথা শুনে হাসলো রিনি। দুটো খুনসুটি ভালোই লেগেছে ওর কাছে। মাঝে মাঝে মনের হয় ফিল্মের কাহিনী বাস্তবে দেখছে। ওদের কাণ্ড দেখে হাসে রিনি। উৎসাহ রুমে ঢুকে দেখলো সোফায় আয়েশি ভঙ্গিতে বসে আছে মেহেরাব। কোমরে হাত গুজে বসলো। কি সমস্যা? ষাঁড়ের মতন চেঁচাচ্ছেন কেন? আপনার জন্য কি আমি একটু ছাদেও যাওয়ার জন্য শান্তি পাবো না? সারাদিন আপনার পিছু পিছু ঘুরবো? মেহেরাব উঠে এলো, ঝটপট পায়ে এসে শক্ত করে জড়িয়ে ধরলো উৎসাহকে। উৎসাহ এতে বিন্দুমাত্র অবাক কিংবা বিচলিত হলো না। এটা নিত্যদিনের ঘটনা, ও এখন এসবে অভ্যস্ত হয়ে গেছে। মেহেরাব ক্লান্ত কণ্ঠে বলল, জানোই তো তোমার পাগল বউটা রুমে এসে তোমায় না পেলে বাড়ি মাথায় করবে। তাহলে যাও কেন? রুমে বসে অপেক্ষা করতে পারো না? উৎসাহ তেতে উঠে বলল, ভাইয়ার বাবাও তো অফিস করে আসে, তাদের এমন করতে কখনো দেখেছেন? আপনারই যত ঢং। আমার বাচ্চা বউয়ের সাথে ওদের বুড়ো বউয়ের তুলনা দিচ্ছ কেন? আর আমি হলাম প্রেমিক মানুষ। সারাদিন পর বাড়ি এসে বউকে জড়িয়ে না ধরলে আমার হয় না। বউ হলো এনার্জি ড্রিঙ্কস এর মতো। বউকে জড়িয়ে ধরলে সারাদিনের শেষ হওয়া এনার্জি এক নিমেষেই ফিল আপ হয়ে যায়। এখন কথা না বাড়িয়ে চুপচাপ থাকো তো, আর আমাকে আমার এনার্জি লোড করতে দাও।
উৎসার মাঝে মাঝে মেহরাবের কথায় ব্যাককল বনে যায়। এই যেমনটা এখন হলো। ও কি এনার্জি ড্রিঙ্কস যে মেহরাব ওকে জড়িয়ে ধরলে এনার্জি লোড করবে? লোকটা ইদানিং যেন একটু বেশি অবল তবল বকে। মেহরাব মিনিট দুই একই ভঙ্গিতে জড়িয়ে ধরলো। 2 মিনিটের মাথায় উৎসাকে ছেড়ে ওর কপালে ওষ্ঠ ছোঁয়ালো। প্রশান্তির হাসি হেসে বলল, এখন ঠিক আছে, 100% এনার্জি টান। উৎসা আওড়ালো। পশ্চাৎ লোক। মেয়েরাব উৎসাকে ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। উৎসা গেল ওর খাবারের ব্যবস্থা করতে। উৎসা ভীতু চোখে তাকিয়েছে মেয়েরাবের দিকে। মেয়েরাব ওকে পড়া জিজ্ঞেস করছে। উৎসা আজকে কিছুই পড়েনি। পড়াগুলো কেমন মাথার উপর দিয়ে যাচ্ছিল। ওর কি দোষ? মেহরাব গম্ভীর কণ্ঠে বলল, কি হলো, চুপ করে আছো কেন? যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। এই একটা জায়গায় মেহরাব গম্ভীর আচরণ করে। পড়ায় ফাঁকিবাজি করা মেহরাবের বিন্দুমাত্র সহ্য করে না। সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল বলে কি উৎসাকেও তেমনটা হতে হবে নাকি? উৎসা মিনমিন কণ্ঠে বলল, পারি না। কেন? পড়া হয়নি। মেহরাব গম্ভীর কণ্ঠে বলল, এভাবে করলে কি করে হবে উৎসাহ? 2 মাস পরে তোমার পরীক্ষা, সেই খেয়াল আছে নাকি সব ভুলে খেয়েছো? শুধু আজকেই তো পড়িনি, আর হবে না এমন। আজকে পড়িনি, কালকে পড়িনি করলে তো পড়া হবে না। পরীক্ষায় কি লিখবে, আন্ডা? উৎসার মেজাজ ছুটে গেল। একদিনই তো পড়েনি তাই বলে এত কথা শোনাতে হবে? একটু ভালো করে তো বলা যায় নাকি? উৎসা কর্কশ কণ্ঠে বলল, একদিন পড়িনি বলে এত কথা শোনাচ্ছেন? আর প্রতিদিন যে পড়া কমপ্লিট করি তখন খালি বকাবকি করার ধান্দাবাজ লোক। আপনি থাকুন আপনার বই নিয়ে, আমি গেলাম। এরপর একদম আমার কাছে আসবেন না, বলে দিলাম। উৎসা গটগট পায়ে রুম থেকে বেরিয়ে এলো। একটা দিনই তো পড়েনি, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? প্রতিদিন যে পড়া, সেটা মেহরাবের চোখেই পড়ে না। আজকে একদিন পারেনি বলে এতগুলো কথা শোনাতে হবে। উৎসাহ সোজা চলে এলো ছাদে। এতক্ষণে বিগড়ে যাওয়া মেজাজ যেন এক নিমেষেই ফুরফুরে হয়ে গেল। ঠান্ডা মৃদুমন্দ দক্ষিণা বাতাস বইছে। আকাশে এক ফালি চাঁদ মেঘের আড়ালে হাতে উকি দিচ্ছে। পেঁজা মেঘগুলো বেশ লাগছে দেখতে। মনে হচ্ছে চাঁদ আর মেঘের লুকোচুরি খেলা চলছে। কি সুন্দর করে ভেসে ভেসে যাচ্ছে মেঘগুলো। উৎসার ইচ্ছে হলো ও যদি ভেসে বেড়াতে পারতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু সে তো সম্ভব না। উৎসা রেলিংয়ের সাথে ঝুঁকে দাঁড়ালো। চোখ বন্ধ করে প্রকৃতি অনুভবের মতো হলো। চোখ বুজে হঠাৎ অনুভব করলো একজোড়া হাত একটু একটু করে ওর কোমর আঁকড়ে ধরছে। হাতের মালিককে চিনতে উৎসার একটু সময় লাগলো না। এতদিনে এই স্পর্শ উৎসার মুখস্থ হয়ে গেছে। উৎসা ঝাঁঝালো গলায় বলল, এখন এসেছেন কেন? আপনাকে না বলেছি আমার ধারে কাছে ঘেসবেন না? তারপরেও কেন এসেছেন? আপনি আপনার বই নিয়ে থাকুন, আমার কাছে কি? ছাড়ুন, ছাড়ুন আমায়। মেহরাব ছাড়ার বদলে হাতের বাঁধন আরো গাঢ় করলো। আদুরে গলায় পড়ল, রাগ করে না বউ, আমি তো তোমার ভালোর জন্যই বলছিলাম। ওভাবে বকাবকি করার জন্য সরি। থাক, একদিন না পড়লে কিচ্ছু হবে না। আজ বরং দুজনে মিলে চন্দ্র বিলাস করি। উৎসার মাথায় দুষ্টু বুদ্ধি নাড়া দিল। মেহরাবকে একটু নাকানি চুবানি খাওয়ানো যাক। উৎসা টেনে টুনে মেহরাবের হাত সরাতে সরাতে বলল, না, আমি এখন পড়তে বসবো। একদিন না পড়লে অনেক পড়া মিস হবে। পরীক্ষার খাতায় তখন কি লিখবো? আন্ডা? মেহরাব হাসলো উৎসার কাণ্ডে। মেয়েটা যে ওকে ওর কথার জালে ফাঁসাচ্ছে এটা মেয়েরাব বেশ ভালোই বুঝতে পারছে। উৎসার ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলল, একদিন না পড়লে কিছুই হবে না, বাদ দাও। আমি বলেছি পড়বো মানে পড়বো, ছাড়ুন আমাকে। মেয়েরাব উৎসার কানের কাছে মুখ নিল। ফিসফিসিয়ে কিছু একটা বলল। উৎসা নাক মুখ কুচকে দিল। মেহরাব বলল, নাও চয়েস ইজ ইয়ার্স। কি করবে ভেবে দেখো। রুমে যাবে নাকি চন্দ্রবিলাস করবে? উৎসা নাক সিটকে বলল। অসভ্য লোক। মেহরাব শব্দ করে হেসে ফেলল। উৎসার ইচ্ছে করলো লোকটাকে ডিটারজেন্ট ছাড়া কাচতে। লোকটার মুখ ইদানিং বড্ড লাগাম ছাড়া হয়ে গেছে। যখন যা মুখে আসছে বলে দিচ্ছে। ওর ফল ভোগ করতে হচ্ছে উৎসাকে। এই যে মাত্র লাজ শরমহীন ছোটোখাটো হুমকি দিয়ে দিল। এখন উৎসা চললে নিচেই যেতে পারবে না, গেলেই সর্বনাশ। একে অপরকে শক্ত আলিঙ্গনে জড়িয়ে রেখেছে দুজন। উৎসার মনে আচমকার প্রশ্ন এলো। ফট করে মেহরাবকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি আমাকে কবে থেকে ভালোবাসেন? হঠাৎ এই প্রশ্ন? ইচ্ছে হলো তাই জিজ্ঞাসা করলাম, কথা না পেঁচিয়ে উত্তর দিন। মেহরাব কিছু সময় চুপ রইল, হয়তো ভাবলো কিছু, অতঃপর বলা শুরু করলো। নির্দিষ্ট কোনো দিনক্ষণ দেখে আমি তোমায় ভালোবাসিনি।
প্রথম যেদিন তোমাকে তোমাদের বাড়ির বাগানে ঝাড়ি দিয়েছিলাম, সেদিন পেছনে ঘুরে তোমার বাচ্চা মায়াবী মুখের মায়ায় পড়ে গিয়েছিলাম। তোমার কান্না আমার সহ্য হচ্ছিল না। গিল্টি ফিল হচ্ছিল। নিজেকেই থাপড়াতে ইচ্ছে করছিল। তিয়াস যখন বলল যে আমিও তোমার ভাই, সেটা আমি মেনে নিতে পারছিলাম না। আর মনেই সেদিন রাগ হয়েছিল তিয়াসের উপর। আমি কেন তোমার ভাই হতে যাব? আমার তো বোন আছে, আর তোমারও ভাই আছে। তাহলে কেন আমাকে তোমার ভাই বানাবে? এরপর ধীরে ধীরে তুমি বড় হতে লাগলে। আমাদের দেখা হলে ভালো করে কথা না হলেও চোখে চোখে ঝগড়াটা দিব্যি হতো। চোখে চোখে নীরব যুদ্ধ করতে করতে কখন যে তোমায় ভালোবেসে ফেললাম নিজেও জানি না। তোমাকে ভালোবাসার জন্য আমার নির্দিষ্ট কোনো দিনক্ষণ লাগে না। ধীরে ধীরে তোমার মায়ায় পড়ে গেছি আমি। তবে অনুভব করেছি যেদিন শাওন তোমায় প্রপোজ করেছিল, আমার গা পিত্তি চলে যাচ্ছিল সেদিন। তোমার পাশে কাউকে সহ্য করতে পারতাম না। কেন পারতাম না তা নিজেও জানি না। তোমার পাশে অন্য ছেলেকে দেখলে কেন রাগ হতো, তখনও এই প্রশ্নের উত্তর আমার কাছে অজানা। শুধু জানতাম তোমার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না। অতঃপর ধীরে ধীরে উপলব্ধি করলাম তুমি নামক মায়া আমায় গভীরভাবে মায়াজালে আটকে ফেলেছে, যেখান থেকে বেরিয়ে আসা আমার পক্ষে সম্ভব না। তাই আর কি, জড়িয়ে গেলাম তোমার সাথে। আড়ালে আবডালে সব সময় তোমার খোঁজে রাখতাম। আর তুমি এমন এক গাধি, কখনো বোঝোইনি যে কেউ একজন তোমায় দূর থেকে সব সময় নজরে রাখে, তোমায় লুকিয়ে লুকিয়ে দেখে, তোমার আশেপাশে আসা সকল ছেলেদের তাড়িয়ে দেয়। বড় কথা, আমি জানতাম তুমি আমায় পছন্দ করতে না, তাই চেয়েও নিজের অনুভূতি বলতে পারছিলাম না তোমায়। ভেবেছিলাম পারিবারিকভাবে তোমায় আমার করব, কিন্তু তার আগেই তো কত কিছু ঘটে গেল। অবশেষে তুমি আমার, শুধুমাত্র আমার। উৎসার মনের মাঝে শীতলতা ছেয়ে গেল। মেয়েরা ওকে এত আগে ভালোবাসে আরও বুঝতেই পারল না। শাওনকে মারার পর তানজিলারা বলেছিল যে মেয়েরা উৎসাকে পছন্দ করে কিংবা ভালোবাসে। উৎসাহে পাত্তা দেয়নি, আসলে ও একটা গাধি। তাও তেজি কণ্ঠে বলল, আপনি আমায় গাধি বললেন? গাধি না তো কি বলবো? শুনেছি মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় বড্ড প্রখর হয়, কেউ তাদের দিকে তাকালে তারা বুঝতে পারে। আর আমি একটা গাধি, একটা মাথা মোটাকে ভালোবেসেছি, যে কিনা কিছুই বোঝে না। উল্টো কিভাবে আমার সাথে ঝগড়া করা যায় সেই ফন্দি আটে। প্রথম দেখায় যেই ধমক দিয়েছিলেন, তারপর থেকে তো আপনার নাম পড়েছে অপ্রিয় লিস্টে সবার উপরে। তারপর থেকে দেখা হলেই টুকটাক ঝগড়া লেগে থাকতো। সবচেয়ে বড় কথা, আপনি এলাকায় গুন্ডামি করে বেড়াতেন, যেটা আমার মোটেও পছন্দ ছিল না। সেই জন্যই আপনাকে কখনো সেভাবে দেখা হয়নি, আর না আপনাকে নিয়ে কিছু ভেবেছি। তাহলে আমি কি করে বুঝবো আপনি আমাকে পছন্দ করেন? মেয়েরাব দীর্ঘশ্বাস ফেলল। উৎসাকে আরও নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিয়ে মিহি কণ্ঠে শুধালো, এখনো কি আমি তোমার অপ্রিয় লিস্টে সবার উপরে আছি? উৎসাহ ভাবুক কণ্ঠে বলল, হুম, এখন আপনার কিছু উন্নতি হয়েছে। আগে সবার উপরে ছিল, এখন লাস্টে সবার নিচে আছেন। মেহেরাব হতাশ গলায় বলল। তাও লিস্ট থেকে বাদ দেবে না? উৎসাহ দুদিকে মাথা নাড়ল, যার অর্থ না। মেহেরাব বলল, তোমার অপ্রিয় লিস্টে আমি থাকলেও আমার প্রিয় লিস্টে তুমি সবার উপরে ছিলে, আছো এবং থাকবে।